নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী। আজকে আবারও নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি। যে সময়ে এই উপস্থাপনাটি নিয়ে আমি হাজির হয়েছি সেই সময়টি একটি অস্থির সময়। এই অস্থির সময়ে নতুন কোনো উপস্থাপনা বানানোর ইচ্ছা একেবারেই হচ্ছিল না, কিন্তু কাজে তো ফিরতে হবে, কাজ তো করতেই হবে। সেই জায়গা থেকে এই উপস্থাপনাটি নিয়ে আসা। এই সময়ে পড়াশোনা থেকে বেশ কিছুটা দূরেই চলে গেছি, কিন্তু তার মধ্যে থেকেও যেগুলি পড়া হয়ে গিয়েছিল সেইগুলো নিয়ে আজকে ছোট একটি উপস্থাপনা নিয়ে এলাম। বর্তমান যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, আর 5 জনের মতো আমিও চাই বা আমার মনেও এক তীব্র বাসনা রয়েছে যে দোষীরা খুব দ্রুত শাস্তি পাক। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে, তার মূলে থাকা সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রাখি। যতটুকু জানি বা সমস্ত নিউজ পেপার দেখে যে ট্রেন্ড দেখে এসেছি, সেটা হচ্ছে সিবিআই তদন্ত এবং সুপ্রিম কোর্টের রায়। এই প্রসেসটা একটি লেন্দি প্রসেস হয়। আশা করব এক্ষেত্রে সেই লেন্দি টাইমটা, সেই লং টাইম যেন না লাগে। সিবিআই এনকোয়ারি এবং সুপ্রিম কোর্টের বিচার, এই দুটি বিষয় ভীষণ লেন্দি একটি বিষয় আমরা দেখে এসেছি পূর্ব ইতিহাসে। বলবো যে এই দীর্ঘমেয়াদী বিষয়টি, সিবিআই তদন্ত এবং সুপ্রিম কোর্টের বিচার, এটি যেন খুব কম সময়ের মধ্যে সলভ হয় এবং সঠিক দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, সেই গণ অভ্যুত্থানকে বুক লাইব্রেরি এবং আমরা সকলে ভীষণভাবে সমর্থন করি এবং সেই সমর্থন জানিয়ে আজকে আমাদের এই উপস্থাপনা আমরা শুরু করছি। আজকে এই উপস্থাপনায় শারদীয়া আনন্দমেলায় প্রকাশিত দুটি বড় গল্প নিয়ে আলোচনা করব। এই সময়টিতে আমি কোনো কিছুই পড়তে পারিনি। এই সময়ের আগে আমি এই গল্প দুটি পড়েছিলাম এবং শারদীয়া আনন্দমেলায় থাকা বেশ কিছু যে ছোট গল্প, সেই ছোট গল্পগুলো কিছু কিছু আমি পড়েছি এবং সেটা আমার ভালো লাগেনি বলেই আমি তার উপস্থাপনা আনবো এবং কিছু কিছু হয়েছে আমি শেষ করতে পারিনি। এরকম হতেই পারে, আমি একটি অন্যরকম মেন্টাল স্টেজে আছি। গোটা পশ্চিমবঙ্গের মতনই আমরা প্রত্যেকেই হয়তো মানসিকভাবে বিপর্যস্ত, তো সেই জায়গা থেকেই হয়তো আমি কানেক্ট করতে পারিনি বা আমার ভালো লাগেনি, এবং সে ভালো লাগেনি বলেই আমি আরো উপস্থাপনাটি আনবো না অন্যান্য ছোট গল্পের। তো আজকে এই উপস্থাপনায় মূলত আমি শারদীয়া আনন্দমেলায় প্রকাশিত বড় গল্প দুটি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে শারদীয়া আনন্দমেলা নিয়ে আর কোনো উপস্থাপনা আসবে না। এটি শারদীয়া আনন্দমেলা 1431 প্রকাশিত যে পত্রিকাটি, সেই পত্রিকার শেষ পাঠ্য প্রতিক্রিয়া আমাদের তরফ থেকে, এবং খুব ছোট ক্ষুদ্র পাঠ্য প্রতিক্রিয়া বলা যায় বা সংক্ষিপ্ত পাঠ্য প্রতিক্রিয়া হতে চলেছে। তো প্রথম যে গল্পটি নিয়ে কথা বলবো সেই গল্পে চলে যাই। সেই গল্পটি হচ্ছে ডিহিপুরের অদ্ভুত কাণ্ড। গল্পটি লিখেছেন প্রচ্যুতগুপ্ত। প্রচ্যুতগুপ্ত এই গল্পে দেখিয়েছেন একটি ভূতের জীবন। দেখানো হয় একটি ভূত যে জীবিত অবস্থায় চোর ছিল, প্ল্যাটফর্মে যাত্রীদের অন্যমনস্কতার সুযোগে তাদের সুটকেস চুরি করে পালায়। এইরকম একটি ঘটনায় রেল পুলিশের হাতে ধরা পড়ে এবং ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তারপর সে ভূত অবস্থায় হঠাৎ করেই সে জানতে পারে যে সে নানান রকম মানুষের ইচ্ছা করলেই রূপে যেতে পারে, অর্থাৎ ছদ্মরূপ নিতে পারে। এবং সে জায়গা থেকেই সে একটি গ্রামে একটি ট্রেনে চড়ে বসে এবং সেখানে হঠাৎ করে একটি জায়গায় নেমে যায়। যে জায়গাটির নাম হচ্ছে ডিহিপুর। সেই জায়গায় নেমে সেখানকার গ্রামে থাকতে শুরু করে, মানুষের সাথে মেলামেশা করা শুরু করে। কিন্তু বেশ কিছুদিন বাদে তারা বুঝতে পারে যে একই লোক বারবার আসছে, অর্থাৎ আসল লোকটি আসার পর হয়তো এই ভূতটি যাচ্ছে, অথবা ভূতটি যাওয়ার পর আসল লোকটি যাচ্ছে, এরকম কনফিউশন তৈরি হয়। কিন্তু শেষে দেখানো হয় যে এই ভূতটি অদ্ভুতভাবে এই গ্রামে একটি খোলে যে স্কুলে আঁকা শেখানো হবে এবং অন্যান্য নানান রকম শিল্পকলা চর্চা করা হবে। তো এখানে গল্পটি শেষ হয়ে যায়। হয়তো এই গল্পটির মধ্য দিয়ে লেখক শিল্প সাহিত্য চর্চার একটি পরিবেশকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে। এই ছিল প্রচ্যুতগুপ্তের লেখা এই গল্পটির আমার সংক্ষিপ্ত পাঠ্য প্রতিক্রিয়া। এবার যাই পরবর্তী গল্প। পরবর্তী গল্পটি লিখেছেন উল্লাস মল্লিক। উল্লাস মল্লিকের লেখা গল্প জ্যাঠামশাইয়ের চশমা। জ্যাঠামশাইকে নিয়ে গল্প। এর আগের বছরও 1430-এ যে শারদীয়া পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আনন্দমেলা,
সেখানেও প্রকাশিত হয়েছিল জ্যাঠামশাইকে নিয়ে একটি গল্প। তো এখানে জ্যাঠামশাই ও চশমা, দেখা যায় যে জ্যাঠামশাই সবকিছু ভুলে যায়। সেই জ্যাঠামশাইকে ভুলও বলা ভালো। তো সেই জ্যাঠামশাই হয়তো এই জিনিসপত্র কিনে নিয়ে এসেছে, নিজের জন্য কিছু একটা কিনে নিয়ে এসেছে, কিন্তু সেটা সাথে সাথেই ভুলে গেছে। কিংবা বাজারে যাওয়ার আগে ফর্দ নিতে হবে, কিন্তু সে মনে করছে যে আমি ফর্দটা নিয়েছি এবং হারিয়ে ফেলেছি, কিন্তু দেখা যায় আসলে ফর্দটা নেওয়া হয়নি, বরঞ্চ ফর্দটা লেখাই হয়নি। এইরকম করতে করতে জ্যাঠামশাই কুয়ো পাড়ে যায় এবং কুয়ো তলায় গিয়ে দাঁড়ায়। তখন তার চশমাটা উঁকি মেরে দেখতে যায়, পড়ে যায়, এবং চশমাটা সে বহু দাম দিয়ে বানিয়েছে, কিন্তু সে কাউকে বোঝাতে পারে না প্রথম অবস্থায় যে তার চশমা কুয়ে পড়ে গেছে। সে সারাক্ষণ বলতে থাকে তার দামি জিনিস, তার প্রয়োজনীয় জিনিস। তারপর গ্রামের আশপাশের লোক ডেকে তার টর্চ নিয়ে তার অন্য একটি বাড়ি থেকে আঁশকে নিয়ে ব্যবস্থা বা চেষ্টা করা হয় চশমাটি তোলার, কিন্তু শেষমেশ চশমাটি তোলা যায় না। তখন ডুবুরিকে ডাকা হয় এবং চশমাটি উঠে আসে। তো এই নিয়ে জ্যাঠামশাইয়ের চশমা গল্পটি এখানে বেশ মজাদার ঘটনা, উক্তি, কাণ্ড কারখানা আছে। ছোটদের জন্য খুবই ভালো একটি গল্প, এবং বড়রাও এই গল্পটি পড়লে খুবই আনন্দিত হব, এবং আমিও ভীষণ আনন্দ পেয়েছিলাম এই গল্পটি পড়ে একটা সময়। এই গল্পটির লেখা খুবই ভালো, ঝরঝরে লেখা, আর আপনাকে পুরোটাই পড়তে হবে এরকম একটি লেখা। আগের গল্পটিও তাই। তো এই ছিল শারদীয় আনন্দমেলায় প্রকাশিত দুটি গল্প নিয়ে আমার ছোট্ট পাঠক প্রতিক্রিয়া। আজকের মতো এটুকুই। পরবর্তীতে চেষ্টা করব নতুন কোনো বইয়ের রিভিউ নিয়ে আসার, বা ইতিমধ্যে যেগুলো পড়া হয়ে রয়েছে সেইগুলোর রিভিউ যাতে এখন উপস্থাপনা তৈরি করে আপনাদের সামনে আনতে পারি, বা ভিডিও বানানো আছে কিন্তু সেগুলো এডিট করা হচ্ছে না, সেই রকম ভিডিওগুলোই হয়তো এখন আসবে আপনাদের সামনে। তো আজকের মতো এটুকুই। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চেষ্টা করুন বই পড়ার।